ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। শোনা যাচ্ছে, ওকে ফাইন। দেখেন, আজকে আমরা 2015 এবং 2013 সালের প্রশ্নগুলো সমাধান করবো। হ্যাঁ, এখানে প্রশ্ন খুব কম আসছে, একটাতে বোধহয় 10টা, আর একটাতে মাত্র 12টা প্রশ্ন, তো মোট 22টা প্রশ্ন সমাধান করতে হবে আমাদের। দেখেন, 1 নম্বর প্রশ্ন দেখেন। 1 নম্বরে কি বলতেছে যে ইফ 10 persons শেক দেয়ার হ্যান্ডস উইথ ইচ আদার, দ্য টোটাল নাম্বার অফ হ্যান্ডশেকস আর। বলতেছে যে 10জন মানুষ যদি একে অন্যের সাথে হ্যান্ডশেক করে, তাহলে এখানে কতগুলো হ্যান্ডশেক হওয়া সম্ভব। ঠিক আছে, মানে কতগুলো হ্যান্ডশেক হবে, হ্যান্ডশেকের সংখ্যা কতগুলো হবে যদি 10জন মানুষ একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করে। দেখেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই আগে, তাহলে এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি যদি আপনাকে বলি যে এখানে মানুষের সংখ্যা হচ্ছে 5 জন, ঠিক আছে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, আমি ধরেই নিচ্ছি যে এখানে মানুষের সংখ্যা হচ্ছে 5 জন। তাহলে আমি যদি একটু বলি যে 5 জন মানুষ প্রত্যেকে প্রত্যেকের সাথে যদি হ্যান্ডশেক করে, তাহলে কতগুলো হ্যান্ডশেক হবে। প্রত্যেকে যদি প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে, তাহলে কতগুলো হ্যান্ডশেক হবে। আপনি আমাকে বলবেন যে ভাই, হ্যান্ডশেক করতে 2জন মানুষের দরকার। ঠিক আছে, একজন মানুষ দিয়ে কখনো হ্যান্ডশেক করা যায় না, 2জন মানুষ লাগে হ্যান্ডশেক করতে। তাহলে এখানে যদি খেয়াল করেন যে এই প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির সাথে হ্যান্ডশেক করতে পারবে, তৃতীয় ব্যক্তির সাথে হ্যান্ডশেক করতে পারবে, চতুর্থ ব্যক্তির সাথে হ্যান্ডশেক করতে পারবে, এবং পঞ্চম ব্যক্তির সাথে হ্যান্ডশেক করতে পারবে। আবার দ্বিতীয় ব্যক্তির কথা যদি ধরেন, যে দ্বিতীয় ব্যক্তি তৃতীয়টার সাথে করতে পারবে, চতুর্থ জনের সাথে করতে পারবে, আবার পঞ্চম জনের সাথেও করতে পারবে। তৃতীয় ব্যক্তি কি করতে পারবে, চতুর্থ জনের সাথে করতে পারবে, পঞ্চম জনের সাথে করতে পারবে। আবার পঞ্চম ব্যক্তি কি করতে পারবে, সরি, চতুর্থ ব্যক্তি দেখেন, চতুর্থ ব্যক্তি করতে পারবে কার সাথে, শুধুমাত্র পঞ্চম পঞ্চম ব্যক্তির সাথে। আর কোনো চান্স আছে? আর কোনো চান্স নাই। আপনি যদি বলেন যে পঞ্চম ব্যক্তি, পঞ্চম ব্যক্তি তো অলরেডি করেই ফেলছে, একের সাথেও করছে, দুইয়ের সাথেও করছে, তিনের সাথেও করছে, চারের সাথেও করছে। তাহলে এখানে কয়টা হ্যান্ডশেক হচ্ছে একটু খেয়াল করে দেখেন তো। এখানে এক করছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা হ্যান্ডশেক হয় না এখানে। তার মানে 5জন ব্যক্তি যদি একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করে, তাহলে কয়বার হ্যান্ডশেক হওয়া সম্ভব? 10বার হ্যান্ডশেক হওয়া সম্ভব, 10বার। তাহলে খেয়াল করে দেখেন, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না যে ভাই, হ্যান্ডশেক করতে যেহেতু 2জন মানুষের দরকার হয়, এখানে টোটাল মানুষ আছে কত, 5জন। তাহলে 5C2 না, যে 5জন মানুষের মধ্যে থেকে 2জন মানুষ হ্যান্ডশেক করতে পারবে। আর 5C2 মানে কি? 5C2 মানে হচ্ছে এই যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 - 2 ফ্যাক্টোরিয়াল না 5C2 মানে। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? এই যে 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল, নিচে কত, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, আর 5 থেকে 2 বাদ দিলে কত পাওয়া যাবে? এই যে 3 ফ্যাক্টোরিয়াল পাওয়া যাবে। 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেলে 2 এই 4-এর ভিতরে 2বার যাবে, 5 আর 2 গুণ দিলে কত হবে? 10 হবে না? যে 10বার হ্যান্ডশেক সম্ভব, 10বার। তাহলে এই উদাহরণ দ্বারা জাস্ট আমি এটা একটু বোঝানোর চেষ্টা করলাম, কারণ এখানে ছোট আছে তো, 10টা দিলে এখানে অনেক হয়ে যাবে, অনেক হয়ে যাবে। এই জন্য আমি ছোট একটা জিনিস দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে মূল সিনারিওটা হচ্ছে এরকম, আমরা যাতে এইভাবে দীর্ঘ সময় ধরে ক্যালকুলেশন করা না লাগে, এই জন্য কম্বিনেশন। ঠিক আছে, তো এবার আসেন প্রশ্নে। প্রশ্ন আমাকে বলতেছে যে 10জন মানুষ যদি হ্যান্ডশেক করে, তাহলে হ্যান্ডশেকের সংখ্যা কতগুলো হবে। তাহলে আমরা তো বললামই যে 10জন মানুষ হ্যান্ডশেক করবে, তার মানে একজন মানুষ অ্যাট আ টাইম আরেকজনের সাথে হ্যান্ডশেক করতে পারবে, অর্থাৎ হ্যান্ডশেক করতে 2জন মানুষের দরকার। তাহলে এখানে কতগুলো হ্যান্ডশেক হবে? আপনি বলবেন যে ভাইয়া 10C2।
আর 10c2 মানে কি? এই যে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস এই যে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। নিচে কত? 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু এই যে 8 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, 2 10-এর ভিতরে 5 বার যাবে, 5 নং কত হয়ে যাবে? এই যে 45 হয়ে যাবে। তাহলে এখানে হ্যান্ডশেকের সংখ্যা কত হবে? 45 হবে না? এই 45 উত্তর, 45 উত্তর। এগুলো আপনি ধাম করে বুঝতে পারবেন না, আপনাকে আগে পারমুটেশন কম্বিনেশনের বেসিক জানতে হবে, ঠিক আছে? আপনি ধাম করে বুঝতে পারবেন না। তো এই জিনিসগুলো এমনিতেই যতটা সহজ মনে হয় ঠিক ততটাই জটিল। আপনি নর্মাল সেন্সে চিন্তা করেন, 5 জন দিয়েও যদি না বোঝেন, 3 জন দিয়ে চিন্তা করেন, 3 জন মানুষ দিয়ে চিন্তা করেন। যে মানুষ ধরে নেন যে 1 জন, 2 জন এবং 3 জন মানুষ আছে। 3 জন মানুষ একে অন্যের সাথে যদি হ্যান্ডশেক করে তাহলে কয়বার হ্যান্ডশেক করতে পারবে? কতবার করতে পারবে? আপনি বলবেন যে প্রথম মানুষ দ্বিতীয় জনের সাথে করবে, তৃতীয় জনের সাথে হ্যান্ডশেক করবে। হ্যান্ডশেক করতে 2 জন মানুষের দরকার হয়। তাহলে প্রথম মানুষ দ্বিতীয় জনের সাথে করবে, তৃতীয় জনের সাথে করবে। দ্বিতীয় মানুষ কি করবে? দ্বিতীয় মানুষ শুধুমাত্র তৃতীয় জনের সাথে করতে পারবে। আর করা সম্ভব? আর করা সম্ভব না। এখানে হ্যান্ডশেক করা কোনোভাবেই সম্ভব না। তৃতীয় মানুষ তো করেই ফেলছে, প্রথম জনের সাথেও করছে, দ্বিতীয় জনের সাথেও করছে। তাহলে হ্যান্ডশেক হয়েছে কতবার? এখানে 2 বার, এখানে 1 বার, টোটাল 3 বার। সো এটাকে আমরা লিখতে পারি যে কত? 3c2। আর 3c2 মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে দেখেন এখানে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ইন্টু 2 ইন্টু 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ইন্টু 1। 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। তাহলে দেখেন 2 2 কেটে যাবে, 1 1 কেটে যাবে, তাহলে থাকবে কত? শুধু 3 থাকবে না? শুধু 3 থাকবে। যে কয়টা এখানে হ্যান্ডশেক সম্ভব? এই যে 3টা। এই যে দেখেন এখানে একবার হয়েছে, এখানে একবার হয়েছে, তাহলে 3টা। এই যে একবার আরেকবার বুঝাই দিলাম, 3 জন ধরে বুঝাই দিলাম। 5 জন ধরে জটিল লাগলে 3 জন ধরে বোঝেন। পরেরটাতে চলে যান। দেখেন এখানে কি বলতেছে যে ইফ 20% অফ 80% অফ এ নাম্বার ইজ 12.8, দেন হোয়াট ইজ দ্য নাম্বার? বলতেছে যে কোন সংখ্যার 20%-এর 80% সমান সমান 12.8। কোন সংখ্যা? আমি জানি না এখানে কোন সংখ্যা, ঠিক আছে? তাহলে এই যে আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটা এক্স। 20% মানে কত আমরা সবাই জানি, যে 20% মানে হচ্ছে 1/5। 80% মানে আমরা সবাই জানি যে 4/5, ঠিক আছে? সমান সমান কত? এই যে 12.8। তাহলে খেয়াল করেন, 4x ডিভাইডেড 25 ইজ ইকুয়াল টু কত? 12.8। তাহলে এই যে x ইজ ইকুয়াল টু কত হবে? আপনি বলেন যে ভাই 128 গুণন হচ্ছে 25 ডিভাইডেড হচ্ছে 4 গুণন হচ্ছে 10। কোত্থেকে 10 আসলো? এই যে 12.8-এর দশমিককে উঠাই দিয়েছি, তার জন্য 1। দশমিকের পরে একটা ডিজিট আছে, এই যে একটা শূন্য নিয়ে আসছি, ঠিক আছে? 5 এটার ভিতরে 5 বার, 5 এটার ভিতরে যাবে 2 বার, 4 এটার ভিতরে যাবে 32 বার, 2 32-এর ভিতরে যাবে 16 বার। তার মানে এই এক্স এর ভ্যালু কত হবে? এই যে 16। তার মানে সংখ্যাটা জানতে চাইছে শিট না, 5 × 80, এখানে একটা 5 আছে। তাহলে আমার কাছে জানতে চাইছে যে সংখ্যাটা কত। তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 5 আর 16 গুণ করে দিলে এই যে 80 হয়ে যায়, ঠিক আছে? 5 16 80, যে আমার সংখ্যাটা ছিল 80। পরেরটাতে চলে যান, 3 নম্বর।
দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ ইউ ডিভাইড 30/2 and add 10 with the resulting figure, then what is the final result? এখানে বলতেছে যে আপনি এই যে 30 এই সংখ্যাটাকে যদি অর্ধেক দিয়ে ভাগ করে দেন, তারপরে যদি 10 যোগ করেন, তাহলে ফলাফল কি আসবে? তাহলে খেয়াল করেন, এই 30কে আমাকে বলতেছে হাফ দিয়ে ভাগ করে দিতে, তারপরে 10 যোগ করে দিতে, তাহলে ফলাফল কি আসবে? আমরা জানি যে পৃথিবীর যে কোনো সংখ্যাকে অর্ধেক দিয়ে ভাগ করে দিলে সেই সংখ্যাটা দ্বিগুণ হয়ে যায়। তাহলে হাফ দিয়ে 30কে ভাগ করলে 30 কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে 60 হবে। এই 60-এর সাথে যদি আমরা 10 যোগ করে দেই, তাহলে এখানে ফলাফল কত আসবে? এই যে 70 আসবে। তাহলে এই যে অপশন বি হচ্ছে উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন এখানে বলতেছে যে 0.003 স্কোয়ার সমান সমান কত। এখানে 0.003 স্কোয়ার মানে হচ্ছে এটাকে গুণ করতে বলতেছে, দশমিকের গুণ এটা, যে 0.0003-এর সাথে যদি আমরা 0.003-কে গুণ করি, তাহলে এখানে ফলাফল কত আসবে? দশমিকের গুণ করার নিয়ম হচ্ছে দশমিকের পরে যে কয়টা ডিজিট আছে, যেমন এখানে 1 2 3 4 5 6 ছয়টা ডিজিট আছে, তার মানে এই যে দশমিকের পরে আপনার 6টা ডিজিট বসবে। আপনার প্রথম কাজ হচ্ছে যে এখানে এইভাবে চিন্তা করা, যে ধরেন কোনো দশমিক নাই, এখানে ধরে নেন যে এখানে কোনো দশমিক নাই। তাহলে যদি কোনো দশমিক না থাকে, তাহলে কি কি থাকবে? 3 থাকবে, যে 3-এর সাথে 3কে গুণ করে দেওয়া লাগবে। সো 3-এর সাথে 3 গুণ করলে আমরা কত পাবো? 9 পাবো। তাহলে এখানে যেই 6টা ডিজিট পাবো, তার মধ্যে একটা ডিজিট হচ্ছে 9। তো এই 9 ছাড়াও আমাকে কি করতে হবে? 5টা ডিজিট লিখতে হবে। তো এই 5টা ডিজিট কি করতে হবে? শূন্য আকার, শূন্য ধরতে হবে। যে তাহলে এই যে 1 2 3 4 5, আর এই যে 3 × 9, তাহলে এই যে দশমিকের পরে আমার 6 ডিজিট মিলে গেছে। ঠিক আছে, তো এখানে অপশন কোনটা? 2 4 5, এই যে অপশন ডি। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে পাশে যে সাম অফ 10 ইন্টিজার ইজ 462, the average of first 4 number is 52 and the average of last 5 number is 38. What is the fifth number? What is the fifth number? বলতেছে যে ভাই 10টা সংখ্যার সমষ্টি দেওয়া আছে 462, প্রথম চারটার গড় হচ্ছে 52, প্রথম চারটার গড় 52, তারপরে বলতেছে যে শেষ পাঁচটার গড় কত? 38। তো জিজ্ঞাসা করছে যে পঞ্চম নাম্বারটা কত, একটু বের করে দেখেন পঞ্চম নাম্বারটা কত। দেখেন চারটা কিভাবে হয়, আমি তো বললাম যে চারটা হওয়ার কোনো চান্স আছে এখানে? দশমিকের পর এখানে কয় ঘর আছে? 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানে 3 ঘর। এখানে কয় ঘর আছে? 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে 3 ঘর। তাহলে এই দুইটা গুণ করলে যে গুণফল আসবে, সেই গুণফলের দশমিকের পরে 6টা ডিজিট হবে। গুণফলের দশমিকের পরে 6টা ডিজিট হবে। তাহলে যদি 6টা ডিজিট হয়, তার মধ্যে একটা হচ্ছে পূর্ণাঙ্গ ডিজিট, অর্থাৎ 9 হবে। 3 আর 3 গুণ করলে 9 হয়। তাহলে বাকি 5টা ডিজিট আপনি কি লিখবেন? অবশ্যই শূন্য লিখতে হবে। তাহলে এখানে তো চারটা আসার, চারটা তখন হইতো যদি এরকম বলতো যে 0.03-এর সাথে 0.03-কে গুণ করে দেন, তাহলে আমি বলতাম যে 0.00, এই যে 3 হয়ে গেছে। ঠিক আছে, সরি 9 হয়ে গেছে। তখন আমি বলতাম যে 0.0009। কিন্তু যেহেতু দশমিকের পরে এখানে 3 3 3 3 করে ঘর আছে, তার মানে 6টা ডিজিট হবে। তো 6টা ডিজিট হলে কি হবে? একটা 9 আর 5টা শূন্য হবে দশমিকের পরে।
দেখেন এখানে 10টা সংখ্যার সমষ্টি দেওয়া আছে 462। তার মধ্যে এই যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যার গড় দেওয়া আছে 52। তাহলে 4টা সংখ্যার সমষ্টি কত? 208। তারপরে বলতেছে যে 5টা সংখ্যা, এই 5টা সংখ্যার গড় কত দেওয়া আছে? 38। সমষ্টি কত? আপনি বলবেন যে ভাইয়া 190। তাহলে খেয়াল করেন এখানে 9টা সংখ্যা, টোটাল হচ্ছে 9টা সংখ্যা। এই 9টা সংখ্যার সমষ্টি কত? 8, 9 আর 2 আর 3, 398। আর আমার প্রশ্নে দেওয়াই আছে যে 10টা সংখ্যার সমষ্টি হচ্ছে 462। 462। তো জিজ্ঞাসা করছে যে এই যে আমার ফিফথ নাম্বার, এই পঞ্চম নাম্বারটা কত? তাহলে আমি যদি এই যে 462, 10টা সংখ্যার যোগফল 462 থেকে 9টা সংখ্যার যোগফল 398-কে বিয়োগ করে দেই, তাহলে তো বুঝতে পারবো যে আমার পঞ্চম সংখ্যাটা কত। 98 থেকে 402 আর ওইদিকে 62, তার মানে হচ্ছে 64। পঞ্চম সংখ্যাটা কত হবে? 64 হবে। এই যে দেখেন অপশনেতে উত্তর। পরেরটাতে চলে যান, 6 নম্বর। দেখেন 6 কি বলতেছে যে when diameter of a circle is traveled the area is multiplied by how many times। বলতেছে যে যখন একটা বৃত্তের ব্যাসকে 3 গুণ করা হয় তখন ক্ষেত্রফল কত গুণ হবে। ঠিক আছে, বৃত্তের ব্যাস যদি 3 গুণ হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে। খেয়াল করে দেখেন, আমরা জানি যে বৃত্তের যেই রেডিয়াস থাকে বা ব্যাসার্ধ থাকে, এটা যদি আর হয়, এটা আর বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ আর হলে এই যে ডায়ামিটার, ডায়ামিটার বা ব্যাস কি হয়ে যায়? ব্যাসার্ধর দ্বিগুণ, অর্থাৎ 2r হয়ে যায়। 2r হয়ে যায়। ঠিক আছে, তাহলে এরিয়া কত হবে? আপনার ক্ষেত্রফল কত হয়ে যায়? আপনি বলবেন যে ভাই পাই আর স্কোয়ার হয়ে যাবে। এরিয়া হয়ে যায় কত? পাই আর স্কোয়ার। আমরা যদি নর্মালি চিন্তা করি যে রেডিয়াস আর, ডায়ামিটার 2r, এরিয়া তাহলে কত হবে? পাই আর স্কোয়ার। আমাকে এই প্রশ্নে বলতেছে যে এই যে ডায়ামিটার, এই যে ডায়ামিটার, এটা তো আগে 2r ছিল, এটা আগে 2r ছিল। বলতেছে যে এই ডায়ামিটারটা 3 গুণ হয়ে গেছে। তাহলে ঠিক আছে, আমি ডায়ামিটারকে 3 গুণ করলাম, 3 গুণ করলাম। সো ডায়ামিটার যদি আমার 3 গুণ হয়, তাহলে জিজ্ঞাসা করছে যে তাহলে এরিয়াটা কয় গুণ হবে। তাহলে খেয়াল করেন তো, ডায়ামিটার যদি 3 গুণ হয়ে যায় তাহলে মানে ক্ষেত্রফল বা এরিয়া এটা কত হবে? আপনি তখন বলবেন যে পাই। ঠিক আছে, পাই ইন্টু এই যে 2r, এইটাকে তো আমার আর স্কোয়ার লাগবে। তো আমরা কি করে দেই? ডায়ামিটার থেকে রেডিয়াস পাওয়ার জন্য, ডায়ামিটার থেকে রেডিয়াস পাওয়ার জন্য এই 2r কে 2 দিয়ে ভাগ করে দেই না? তাহলে এই যে 2 দিয়ে ভাগ করে দিলাম। এরপরে দেখেন আমাকে বলছে যে ডায়ামিটার 3 গুণ হয়ে গেছে ট্রেবল্ড, তাহলে এইটার সাথে আমি আবার 3 গুণ করে দিলাম। 3 গুণ করে এইটার উপর আমরা কি করব? স্কোয়ার করে দিব। তাহলে 2 আর 2 কেটে যাবে। তাহলে এখানে থাকবে কত? শুধু 3 পাই আর স্কোয়ার থাকবে। তাহলে এটা কত হবে? 9 পাই আর স্কোয়ার হয়ে যাবে না? 9 পাই আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে খেয়াল করেন তো, প্রথমে ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার, এখন আমার ক্ষেত্রফল কত? 9 পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে এখানে যে আসছে, কত গুণ করছেন আপনি? 9 গুণ করছেন না? 9 টাইমস হয়েছে না? তাহলে এখানে উত্তর কত হবে? 9 হবে না? যে ডায়ামিটার যদি 3 গুণ হয় তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে কত? 9 পাই আর স্কোয়ার, বা 9 গুণ হয়ে যাবে। পরেরটাতে চলে যান। দেখেন 7 নম্বরে বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য 250% অফ 1। অর্থাৎ নিচের কোনটা 1-এর 250%? নিচের কোনটা 1-এর 250%? 1-এর 250%। তাহলে খেয়াল করেন,
250% মানে কি? এই যে 250/100 গুণন হচ্ছে 1, এইটা সমান সমান কত এটা জিজ্ঞাসা করছে। সো 0 আর 0 কেটে দেন, 5 এটার ভিতরে 5 বার যাবে, 5 এটার ভিতরে 2 বার যাবে। তো 5-এর সাথে 1 গুণ করলে 5ই হয়, আর নিচে 2, 2 দিয়ে 5কে ভাগ করলে কত হবে? এই যে 2.5 হবে। তাহলে এখানে উত্তর কোনটা? এই যে অপশন বি, যে 1-এর 250% সমান সমান 2.5। ভাই বুঝানোর জন্য, জাস্ট বুঝানোর জন্য, এখানে বর্গ তো আর এর উপরেই হবে, জাস্ট বুঝানোর জন্য বিষয়টাকে ওইভাবে লিখছি, বিষয়টাকে যাতে আপনি সহজভাবে বুঝতে পারেন এই জন্য একবারে লিখছি। আপনি চাইলে এখানে আলাদা করে লিখতে পারেন, কোনোই সমস্যা নেই। বুঝানোর জন্য জাস্ট এইভাবে লেখা, আর কিছুই না। মানে এগুলো তো সব গুণ অবস্থায় আছে, এই জন্য একবারে লিখে দিছি, বুঝতে পারছেন? আসেন পরেরটাতে চলে যান। দেখেন এখানে বলা হচ্ছে যে if function of x equal to x square plus 1 divided x minus 1 minus 1 then which of the following is correct। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে ফাংশন অফ x ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড কত x মাইনাস 1, x মাইনাস 1, এখানে আবার মাইনাস 1 দিয়ে জিজ্ঞাসা করছে যে নিচের কোনটা সত্যি বা নিচের কোনটা সঠিক। ফাংশন অফ 0 সমান সমান a, এখানে এর কোনো জায়গায় নাই, এখানে এর কোনো মানে ফাংশন অফ 0 সমান সমান a, মূল কথা হচ্ছে x এর মান এখানে শূন্য হইলে এখানে ফলাফল a আসবে, এরকম কোনো সম্ভাবনা এখানে জীবনেও তৈরি হবে না। এখন খেয়াল করেন এখানে x এর মান যদি ধরছে 1, যে ফাংশন অফ x সমান সমান হচ্ছে ফাংশন অফ 1 সমান সমান -1 হবে। সো আপনি যদি এখানে x এর মানকে যদি 1 ধরেন, তাহলে এই যে খেয়াল করেন 1 এর উপর স্কোয়ার করলে 1 প্লাস 1, x এর মান যদি 1 ধরেন 1 মাইনাস 1, আপনি সারা জীবন চেষ্টা করলেও উপরে কত হবে? 2 হবে, নিচে 1 থেকে 1 বিয়োগ করলে 0, এটা কি হয়ে যাবে? আনডিফাইন্ড হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। ঠিক আছে, কারণ 0 দিয়ে আপনি 2কে ভাগ করতে পারবেন না। ঠিক আছে, 0 দিয়ে আপনি কখনোই 2কে ভাগ করতে পারবেন না। 0 দিয়ে ভাগ করলে সেটা কি হয়ে যাবে? আনডিফাইন্ড হয়ে যাবে। তো বি আসার কোনো প্রশ্নই আসে না। ঠিক সেম একই কারণে সিও বাদ চলে যাবে, যে বি তো উত্তর হচ্ছে না কারণ এখানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। সিও একই কারণে উত্তর হবে না, কারণ ফাংশন অফ এক্স সমান সমান যদি এই যে ফাংশন অফ 1 ধরেন, তাহলে এই যে নিচে সেম কাজটা আবার হবে, যে এক্স এর মান যদি 1 হয় তাহলে 1 স্কোয়ার প্লাস 1, নিচে 1 মাইনাস 1, তাহলে 2কে আপনি 0 দিয়ে ভাগ করলে আবার এটা কি হয়ে যাবে? আনডিফাইন্ড হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। ঠিক আছে, সো অপশন বিও বাদ, অপশন সিও বাদ, উত্তর হবে কোনটা? অপশন ডি। যে আপনি যদি এখানে -1 ধরেন, যে ফাংশন অফ -1 ইজ ইকুয়াল টু কত? এই যে -1 স্কোয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড কত? -1, এখানে কত? -1, তাই না? তাহলে খেয়াল করেন তো এখানে কত হবে তাহলে? এক্স স্কোয়ার, এখানে একটা জিনিস ওয়েট করেন তো, এখানে একটা জিনিস আমি ভুল লিখছি, বুঝতে পারছেন? এখানে লেখাটা একটু ভুল হয়েছে, ফ্র্যাকশন দেওয়া যায় না তো, এই জন্য একটা বড় একটা ঝামেলা। ঠিকই আছে, দুইটাই আনডিফাইন্ড হবে, কারণ শুধুমাত্র নিচেরটা চেক করলেই হয়ে যায়। এখানে বিষয়টা হবে এরকম যে এক্স স্কোয়ার প্লাস 1/x-1, এই যে -1, তো ঠিক আছে, এখানে যদি আপনি 1 ধরেন তাহলে 1 স্কোয়ার প্লাস এই যে 1 ডিভাইডেড 1 - 1 সমান মাইনাস কত? 1।
এই যে 1/1 মানে হচ্ছে এখানে 1 প্লাস 1/0 মাইনাস 1, 0 দিয়ে আপনি 1কে ভাগ করতে পারবেন না, আনডিফাইন্ড হয়ে যাবে। এই কারণে অপশন বি আর সি দুইটা বাদ চলে যাবে। ঠিক আছে, অপশন বি আর সি দুইটাই বাদ চলে যাবে, কারণ 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 0 দিয়ে আপনি পৃথিবীর কোনো সংখ্যাকেই ভাগ করতে পারবেন না, ভাগ করলে সেটা আনডিফাইন্ড হয়, অসংজ্ঞায়িত হয়। সো এই কারণে অপশন বি আর সি বাদ চলে যাবে, অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, দেখেন তাহলে আমরা বিষয়টাকে এইভাবে লিখতে পারি যে অপশন ডি যদি পরীক্ষা করি, এটা হচ্ছে এরকম ছিল যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স মাইনাস 1, এখানে হচ্ছে -1, তাহলে এখানে এক্স এর মান কত আছে -1, তাহলে -1 স্কোয়ার প্লাস 1 বাই এখানে -1 এখানে আবার -1 এর উপর স্কোয়ার করলে এটা পজিটিভ হয়ে যাবে, প্লাস 1 বাই -2 এখানে কত -1, তাহলে এই -1 +1 কেটে যাবে, আর এখানে কত হবে 1 বাই মানে -1/2 হয়ে যাবে। তাহলে দেখেন এই যে -1/2 হওয়া শুধুমাত্র অপশন ডি ধরেই সম্ভব। ঠিক আছে, অপশন ডি ধরেই শুধুমাত্র -1/2 হওয়া সম্ভব, সেখানে অপশন ডি হচ্ছে সত্যি বা সঠিক। হ্যাঁ, ইকুয়েশন এটা হবে যে যেটা এখন বোর্ডে লিখে দিছি, মানে এক্স স্কোয়ার আলাদা, ওই পাশে -1 আলাদা, আর ফ্র্যাকশনটা হবে হচ্ছে 1/x-1। পরেরটাতে চলে যান, 9 নম্বর। নয় কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট প্রাইম নাম্বার বিটুইন 60 অ্যান্ড 80। বলতেছে যে 60 থেকে বড় কিন্তু 80-র চেয়ে ছোট মৌলিক সংখ্যার পার্থক্য কত। 60-এর চেয়ে বড় আর 80-র চেয়ে ছোট মৌলিক সংখ্যার পার্থক্য কত। তাহলে দেখেন 60-এর চেয়ে বড় প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 61, প্রথম মৌলিক সংখ্যায় কত 61, আর 80-র চেয়ে ছোট ইমিডিয়েট মৌলিক সংখ্যা কত 79। তো 79 আর 61-র পার্থক্য কত 18 না, 18 উত্তর হবে এই যে অপশন সি। 60-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 61, আর 80-র চেয়ে ছোট ইমিডিয়েট ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 79, সো এই দুইটার পার্থক্য কত 18। পরেরটাতে চলে যান, 10 নম্বর। বলা হচ্ছে যে a student loses 1 mark for every wrong answer and scores 2 marks for every correct answer if he answers all the 60 questions in an exam and scores 39 marks, how many of them were correct। বলতেছে যে একজন ছাত্র যদি পরীক্ষায় ভুল উত্তর দেয় তাহলে 1 নম্বর কাটা যাবে, আর যদি সঠিক উত্তর দেয় তাহলে 2 নম্বর পাবে। একটা পরীক্ষায় 60টা প্রশ্ন ছিল, সে সবগুলা প্রশ্নের উত্তর করে এবং সে 39 নম্বর পায়। জিজ্ঞাসা করছে যে সে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল, তাহলে আমরা এখানে ধরেই নিচ্ছি যে 60টা প্রশ্নের মধ্যে সে কারেক্ট উত্তর দেয় হচ্ছে x সংখ্যক প্রশ্নের, তাহলে ভুল উত্তর দিবে কত সংখ্যক প্রশ্নের। আপনি বলবেন যে তাহলে ভুল উত্তর দিবে হচ্ছে 60 - x সংখ্যক প্রশ্নের। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 2 নম্বর পায়, তাহলে এক্সটা সঠিক উত্তর দিয়েছে, তাহলে তার টোটাল সঠিক উত্তরের জন্য নম্বর কত পাবে, সে 2x পাবে। সেখানে এই তার প্রাপ্ত নম্বর থেকে নেগেটিভ মার্কিং গুলো কাটা যাবে। বলতেছে যে প্রতিটা ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়, তাহলে ভুল উত্তর দিছে কয়টা, এই যে 60 - x। তাহলে এই যে সঠিক উত্তর দিলে যে প্রাপ্ত নম্বর পায় আর ভুল উত্তর দিলে যে প্রাপ্ত নম্বর পায়, এই দুইটা কাটাকুটি হয়ে দেখা যাচ্ছে সে কত নাম্বার পাইছে, এই যে 39 নম্বর পাইছে, 39 নম্বর পাইছে।
তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমরা বের করতে পারবো যে সঠিক উত্তর আসলে সে কয়টার দিছে। তাহলে এই যে 2x মাইনাস 60 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত, 39। তাহলে 2x আর x মিলে হচ্ছে 3x, 60 আর 39 মিলে হয়ে যাচ্ছে 99। তাহলে এখানে x এর ভ্যালুটা কত, এই যে 3 × 3 = 99। তো আমরা এখানে ধরছি যে x সংখ্যক প্রশ্নের সঠিক উত্তর দেয়, x এর ভ্যালু কত, 33। সো সঠিক উত্তর হচ্ছে 33। প্রশ্ন ইজি ছিল, এটা সত্যি, কিন্তু ঝামেলাও ছিল। মানে ম্যাথের প্রশ্ন 10টা, ঠিক সেম ভাবে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির প্রশ্ন এখানে দেয়া ছিল। ঠিক আছে, সো ম্যাথে এই জন্যই ম্যাথটা এমনিতেই সহজ করছে, যে ম্যাথ এই 10টা ম্যাথ করতে মিনিমাম 2 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগার কথা না। ঠিক আছে, তো ধরলাম যে 5 মিনিটই সময় লাগলো, 5 মিনিট সময় লাগবে, কিন্তু অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি ছিল এই 2015 সালের পরীক্ষায়, বিআইবিএম ছিল। সো সেখানে সময় লাগবে, কারণ অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি মোটামুটি 3 লাইন করে, ওইটা পড়তে হবে, 5টা অপশন পড়তে হবে, তারপরে না আপনি আনসার বের করতে পারবেন। মানে ঝামেলা ছিল। প্রশ্ন সহজ, এখন যে প্রশ্ন হয়, আপনারা যে প্রশ্নে এখন পরীক্ষা দেন, এই প্রশ্নগুলোর চেয়ে অনেক সহজ প্রশ্ন হচ্ছে আগেরগুলা। কারণ 2014-15 দিকেও মানুষজন এত মানে বই পড়তো না, বা এত বই ছিল না মার্কেটে, সাইফুস ছাড়া। তো এটা একটা বড় কারণ। 2000 এই যে 16-17 দিকে এসে বা 17-18 দিকে এসে, মানে বই লেখক বলেন বা বিদেশি বইয়ের সংখ্যাগুলো বেড়ে গেছে। এই যে বীমা কোম্পানির পরীক্ষা হইল না, বীমা কোম্পানির এই যে শুক্রবারে, আপনাদের গত শুক্রবারে যে জন্য ক্লাস বন্ধ করলাম, আবার সামনে শুক্রবারে আবার আবার বোধহয় পরীক্ষা আছে আপনাদের। এখন এই যে বীমা কোম্পানির এবারে প্রশ্ন করছে ইংরেজি, হচ্ছে বলতেছে যে একটা কোরিয়ান ওয়েবসাইট থেকে। এটা তো এখন রিসেন্ট টাইমে আপনারা আবিষ্কার করলেন যে এটা হচ্ছে কোরিয়ান ওয়েবসাইট থেকে, বাট জিআরই যারা মোটামুটি জিআরই নিয়ে পড়াশোনা করছে, বা জিআরই নিয়ে 2-4 মাসও একটু পড়াশোনা করছে সিরিয়াস ভাবে, জিআরইতে বসার আগে এই কেএমএফ এর প্রশ্ন সমাধান করা হচ্ছে। মানে যদি আপনার ভালো স্কোর তুলতে চান তাহলে এটা ফরজ। ঠিক আছে, কারণ এই এটার বই আছে, এটার বই আছে, কেএমএফ এর একটা বই আছে, যেখানে আপনার কোয়ান্ট সেকশনে প্রায় 1000+ প্রশ্ন আছে, মানে ম্যাথের 1000+ প্রশ্ন। ঠিক সেম ভাবে ইংরেজিরও সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কমপ্লিশন বলেন বা ওয়ার্ড বেসড প্রবলেমগুলো বলেন, এই টাইপের প্রশ্নগুলা এই বইটাতে দেওয়া আছে। এবং আমি দেখলাম যে আপনাদের বীমা কোম্পানিতে যেগুলা আসছে সেন্টেন্স কমপ্লিশন, কঠিন হয়েছে, কারণ আপনি তো আর জিআরই পরীক্ষার জন্য প্রিপারেশন নেননি, আপনি প্রিপারেশন নিয়েছেন বীমা কোম্পানির জন্য। সো আপনি এগুলো আপনার কাছে কঠিন লাগবে, আমার কাছে কঠিন লাগবে, স্বাভাবিক। বুঝতে পারছেন? তো ওই যে ওরা এই কাজটা করে, মানে কঠিন করে এই একটা কারণে যে আমি স্টুডেন্ট বাদ দিব। বাট ম্যাথের প্রশ্ন দেখেন, আপনি ম্যাথের প্রশ্ন বাংলাতে এবং খুবই সহজ প্রশ্ন, 2-1টা প্রশ্ন বাদ দিয়ে, তো আপনাকে তো সবগুলা প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার দরকার নাই। আপনি 2-1টা বাদ দেন বা 2-3টা বাদ দেন, তাছাড়া মোটামুটি ম্যাথের সবগুলাই সহজে আসছে। আমি বাংলা টাংলা এগুলো দেখি নাই যে বাংলা প্রশ্ন কিরকম আসছে। তো ওই যে আইবি এর পরীক্ষায় কারা টেকে, আপনারা যে দেখেন যে আইবি এর পরীক্ষায় আসলে টিকতেছে আইবি এর মানুষজনই। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যখন আইবি এর অ্যাডমিশন টেস্টটা ক্র্যাক করার মতো অ্যাবিলিটি আপনার থাকবে, ঠিক আছে, আইবি এর অ্যাডমিশন টেস্ট হচ্ছে মজার একটা টেস্ট। এখানে আইএলটিএস এর কম্বিনেশন আছে, এখানে জিআরইর কম্বিনেশন আছে, এখানে জিম্যাটের একটা কম্বিনেশন আছে।
মানে তিনটা তিনটা পরীক্ষার একটা ফ্লেভার আপনি একটা পরীক্ষাতেই পাবেন। ঠিক আছে, ওরা যে প্যাসেজটা দেয় বিশাল বড়, সেটা আপনি মানে জিআরইর প্যাসেজের মতো বা আইএলটিএস এর প্যাসেজের মতো অনেকটা। যে আপনি যদি আইএলটিএস বা জিআরইর প্যাসেজ ডিল করার শিখে যান, তাহলে আপনার কাছে এটা ডাল ভাত মনে হবে। বা জিআরইর সেন্টেন্স কমপ্লিশন যদি শিখে যান, আপনার কাছে ডাল ভাত মনে হবে। আপনি যদি জিম্যাটের সেন্টেন্স কারেকশন গুলা যদি ডিল করতে পারেন, তাহলে আইবি এর সেন্টেন্স কারেকশন বা এরর গুলো আপনার কাছে বের করা খুব ইজি হবে। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রেও তাই। ম্যাথের ক্ষেত্রে এখানে জিআরই জিম্যাটের একটা ভালো কম্বিনেশন আছে। এই কারণে যারা আইবি এর এমবি এর অ্যাডমিশন টেস্টটা ক্র্যাক করতে পারে, যারা আইবিএ তে পড়ে, অ্যাডমিশন টেস্ট দিয়ে যারা ভর্তি হয়েছে, এরা মূলত এই জিআরই জিম্যাট বা আইএলটিএস পরীক্ষা দিলে আপনারা দেখবেন খেয়াল করে যে এরা ভালো একটা স্কোর উঠাইতে পারে, খুব ভালো একটা স্কোর উঠাইতে পারে। কারণ ওদের প্রিপারেশনটা ওই অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার সময় অনেকাংশে হয়ে যায় বা হয়ে গেছে অটো। ঠিক আছে, কেউ পছন্দ করে না, এটা ভুল। আপনি আসলে কয়জন মানুষের কাছে এটা আপনি জিজ্ঞাসা করছেন, এটা হচ্ছে কথা। এটা হচ্ছে কথা যে আপনি কয়জন মানুষের কাছে জিজ্ঞাসা করছেন। আপনি যদি পরীক্ষা ফেয়ার এখন কেউ নেয় না, সবাই, সবার মধ্যেই দুর্নীতি আছে, কিন্তু বলা চলে যে আইবিএটা অনেকটাই ফেয়ার। মানে অন্যান্যরা যদি সেখানে ধরে নেন যে 60% দুর্নীতি করে, সেখানে আইবিএ 60% দুর্নীতি করে না। আর আইবিএ কখনোই বড় পরীক্ষা ডিল করে না, কারণ আপনি আইবিএ কে অত টাকা দিতে পারবেন না। ব্যাংকের পরীক্ষা চাইলে আইবিএ নিতে পারে না? আইবিএ নিতে পারে। আইবিএ নেয় না কেন? বিমা কোম্পানির পরীক্ষায় কেন আইবিএ নেই? বা গ্যাস কোম্পানির পরীক্ষায় কেন আইবিএ নেই? কারণ বেশি টাকা পায়, এই জন্য নেয়। আপনি ব্যাংকের পরীক্ষা, আইবিএ কখনোই এত বড় পরীক্ষা ডিল করে না। যেমন ব্যাংকের পরীক্ষাগুলা আইবিএ জীবনেও ডিল করবে না। সরকারি ব্যাংকের পরীক্ষা আইবিএ ডিল করবে না। যদি ডিল করেও তাকে 3 গুণ টাকা দিতে হবে। এখন যদি একটা পরীক্ষা নিতে আইবিএ কে যদি 10 কোটি টাকা দিতে হয়, কথার কথা বলতেছি, কথার কথা, 10 কোটি টাকা যদি দেয়া লাগে, ধরেন যে বিমার পরীক্ষা নিচ্ছে 10 কোটি টাকা নিচ্ছে, তাহলে একটা ব্যাংকের পরীক্ষা নিতে গেলে, কম্বাইন্ডের একটা পরীক্ষা নিতে গেলে বা এডির পরীক্ষা নিতে গেলে ওরা 30 কোটি টাকা নিবে। ওরা কারণ দেখাবে যে আমার এখানে সময় বেশি লাগবে, 1 বছর টাইম লাগবে, তারপরে হচ্ছে আমার ভাইবা নেওয়া লাগবে, তারপরে এখানে প্রশ্ন ফাঁসের একটা ভয় থাকবে। ঠিক আছে, নানা রকম কিছু চিন্তা ভাবনা করে ওরা বলবে যে টাকা দিতে হবে 30 কোটি। যদি দেন পরীক্ষা নেব, না হলে নেব না, অন্য কাউরে দেন। ঠিক আছে, ক্র্যাক করতে পারে না, এটা ভুল। যারা ক্র্যাক করে তারা ঠিক ক্র্যাক করে। এই জন্যই তো বললাম যে যে গ্যাস কোম্পানিতে পরীক্ষা হবে, এতগুলা পোস্ট, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ছেলেবেলে, যদি 100টা পোস্ট হয়, 100টা যদি পোস্ট হয়, তার মধ্যে দেখবেন যে 80টাই হচ্ছে আইবিএর ছেলেবেলে ঢুকে গেছে। 80টাই আইবিএর ছেলেবেলে, কারণ ওদের কাছে ওই প্রশ্ন সলভ করা কিছুই না। আমাদের কাছে বিশাল ব্যাপার, কারণ আমরা তো আসলে ওই লেভেলের প্রিপারেশন কখনোই নেই নাই, আর প্রশ্ন ওরা করতেছে, তাই না? সো ওখানে ডেফিনেটলি আইবিএর ছেলেবেলে বেশি ঢুকবে। এই যে দেখেন, গ্যাস কোম্পানির আগে পরীক্ষা হতো না 10টা 12টা পোস্টে, এখন কথা হচ্ছে যে 10-12টা পোস্টের মধ্যে দেখা যায় তো যে সাধারণ ছেলেবেলে চান্সই পায় নাই, হয়ই নাই, 1-2 জন, আর বাদ বাকি সব ওরাই ওরাই। তো ওরাই ওরাই কেন হয়েছে? কারণ ওরা প্রশ্ন ক্র্যাক করতে পারছে ভালো মতো। আর ওদের পারাটা স্বাভাবিক, কারণ ওরা এর চেয়ে ঢের কঠিন প্রশ্ন সলভ করে ওরা পরীক্ষা চান্স পাইছে। বুঝতে পারছেন? এই জন্য ওই গ্যাস কোম্পানি বা এগুলাতে মানুষের, মানে সাধারণ ছাত্রছাত্রী আমরা যারা আছি, তাদের আগ্রহটা কম থাকে। বুঝতে পারছেন? কারণ ওদের টার্গেটই হচ্ছে যে আপনি ধরেন বিমা কোম্পানিতে কত মানুষ পরীক্ষা দিছে, ধরেন যে 60,000, ওরা নিবে কতজন, টিকাবে কতজন? ধরেন যে 500 মানুষকে টিকাবে, তো প্রশ্ন তো কঠিন করা লাগবে, তাছাড়া তো বাদ দিতে পারবে না। ওদের চিন্তা ভাবনা হচ্ছে এরকম। দেখেন 2013 সালের সহকারী পরিচালকের প্রশ্নটা দেখেন। এখানে বলা হচ্ছে যে ইফ এক্স অ্যান্ড ওয়াই আর কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অ্যান ইভেন ইন্টিজার। বলতেছে যে এক্স আর ওয়াই এই দুইটা হচ্ছে ধারাবাহিক ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে নিচের কোনটা অবশ্যই জোড় সংখ্যা হবে। দেখেন, এক্স আর ওয়াই যদি ধারাবাহিক সংখ্যা হয়, যদি ধারাবাহিক সংখ্যা হয়, তাহলে এরকম হইতে পারে না যে এক্স অড হইতে পারে আর ওয়াই ইভেন হইতে পারে,
অথবা এরকম হইতে পারে যে এক্স ইভেন হচ্ছে আর ওয়াই অড হচ্ছে, এরকম তো হইতে পারে। অর্থাৎ এক্স এর মানকে যদি আমি 1 ধরি তাহলে ওয়াই এর মান 2। অথবা এরকমও হইতে পারে যে আপনি যদি এক্স এর মানকে 2 ধরেন তাহলে ওয়াই এর মানকে আপনি 3 ধরতে পারেন। যেহেতু এরা হচ্ছে ধারাবাহিক সংখ্যা, তাহলে হয় আপনার এক্স অড হবে ওয়াই ইভেন হবে, অথবা এক্স ইভেন হবে ওয়াই অড হবে। আর আমরা সবাই জানি যে যে কোনো সংখ্যার সাথে যদি আপনি একটা ইভেন সংখ্যাকে গুণ করে দেন তাহলে গুণফল কি হয়ে যাবে? ইভেন হবে। দেখেন এখানে তো এরকমই সিচুয়েশন হবে যে হয় এক্স বিজোড় হবে ওয়াই জোড় হবে, অথবা এক্স জোড় হবে ওয়াই বিজোড় হবে। এইটাই তো সম্ভব। তাহলে এই দুইটা গুণ করে দিলে এই যে গুণফল কত আসতেছে? 2 আসতেছে। আবার এই দুইটা গুণ করে দিলে গুণফল কত আসতেছে? 6 আসতেছে। তার মানে দুইটাই জোড়, এখান থেকে বিজোড় পাওয়ার কোনো পসিবিলিটি নাই। তাহলে এটা কখন সম্ভব হচ্ছে? যখন আমি এক্স আর ওয়াই কে গুণন করে এক্স ওয়াই করে দিছি তখনই সম্ভব হচ্ছে। তাহলে দেখেন এখানে এই যে অপশন ই তে সঠিক উত্তরটা দেওয়া আছে যে এখানে অবশ্যই জোড় হবে তখন যখন আমি এক্স আর ওয়াই কে গুণ করে দিব, তখনই একমাত্র এখান থেকে ইভেন আসা সম্ভব, তাছাড়া সম্ভব না। ঠিক আছে, কারণ একটা জোড় আর একটা বেজোড় গুণ করলে সব সময় জোড় সংখ্যায় আসবে। ভাই এটা আসলে তারা বলতে পারবে। ঠিক আছে, চাকরির পরীক্ষা নিয়ে আপনি কখনো মেধা যাচাই করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে এটা, এই ধারণাটাই ভুল। ঠিক আছে, এই ধারণাটাই ভুল যে চাকরির পরীক্ষা দিয়ে আপনার মেধা যাচাই করে। এই ধারণাটাই ভুল। এটা আমরা প্রায় হর হামেশা বলে থাকি না যে মেধা যাচাই করার জন্য পরীক্ষা। মেধা যাচাই করার জন্য আপনার পরীক্ষা নিচ্ছে না তো। মেধা যাচাই করার জন্য আপনার পরীক্ষা নিচ্ছে না, আপনাকে সিলেক্ট করার জন্য, আপনাকে নির্বাচন করার জন্য। এখন আপনাকে কিভাবে সিলেক্ট করবে তার একটা পদ্ধতি হচ্ছে পরীক্ষা। আপনার যদি ওরা মেধায় যাচাই করে, আপনি বড় বড় যে কোম্পানিগুলো আছে, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে, যেমন আপনি যদি বিএটির কথা বলেন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বা আপনি যদি নেসলের কথা বলেন, নেসলের কথা বলেন, এগুলার স্যালারি শুরু হয়ে হচ্ছে 2.5 লাখ 3 লক্ষ টাকা থেকে। ঠিক আছে, 2.5 লাখ 3 লক্ষ টাকা থেকে স্যালারি শুরু হয়। আপনি কখনো শুনছেন যে বিএটির পরীক্ষা দিতে গেলে আপনার পরীক্ষা দিতে হয়েছে এরকম ওরা পরীক্ষার আয়োজন করছে বিশাল বড় করে? কখনোই করে নাই। ঠিক আছে, ওখানে ওরা আপনাকে এমন ভাবে পরীক্ষা নিবে আপনি বুঝতেই পারবেন না যে আপনি পরীক্ষা দিচ্ছেন। ওইটা হবে না মেধা যাচাই। আপনার সঙ্গে 10 মিনিট কথা বললেই বুঝতে পারবে যে আপনার মেধা আছে কি মেধা নাই। ঠিক আছে, আপনারা যে পরীক্ষাগুলো দেন বা আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি, যে পরীক্ষাগুলোর প্রিপারেশন নিচ্ছি, এগুলার উদ্দেশ্য মেধা যাচাই না। প্রথম কথা হচ্ছে এটা, এগুলার উদ্দেশ্য মেধা যাচাই না। এগুলার উদ্দেশ্য যে আপনাকে সিলেক্ট করবে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে আপনাকে চুজ করবে। ঠিক আছে, এটা মেধা যাচাইয়ের পরীক্ষা না। আপনার মেধা আছে কি মেধা নাই এটা যাচাই করার পরীক্ষা আলাদা। আপনি জাস্ট ফিট কিনা, আপনি ফিট কিনা এটা দেখার জন্য। কম্পিটিশনে নেমে আপনি আসলে এখানে টিকে থাকতে পারেন কিনা, টিকে থাকতে পারবেন কিনা, তার একটা প্রাথমিক পদ্ধতি হচ্ছে এটা। মেধা যাচাইয়ের জন্য আসলে এইসব পরীক্ষা মেধা যাচাইয়ের জন্য না। আপনি একটা জিনিস চিন্তা করেন যে জিআরই পরীক্ষা যারা দেয়, জিআরই পরীক্ষাতে অনেকে আছে না, যে জিআরই পরীক্ষাতে 310 পাইছে বা জিআরই পরীক্ষাতে 307 পাইছে। এখন এই 310 আর 307 এইগুলা হচ্ছে জিআরইর জন্য খুব কম একটা স্কোর। মানে এই 310 307 স্কোর নিয়ে খুব রেয়ার কেস যে আপনি আমেরিকার কোনো ভালো স্কুলে আপনি ফুল ফান্ড স্কলারশিপ পাবেন বা প্রফেসর আপনাকে স্কলারশিপ দিবে। এগুলো হচ্ছে খুব লো স্কোর বলা হয়। মানে 310-এর নিচে, মূল কথা যে 310 বললেও 315-র নিচে যে স্কোরগুলা হয়, এই স্কোরগুলা নিয়ে খুব রেয়ার কেস কিছু মানুষ, এক্সেপশনাল কিছু মানুষ বাদ দিয়ে, এক্সেপশনাল কিছু মানুষ বাদ দিয়ে আপনার ফুল ফান্ডেড স্কলারশিপ পায়। মানে আপনি আগে জিআরই পরীক্ষা দিবেন, আপনি জিআরই পরীক্ষা দিলেন, তো যেই মানুষটা জিআরইতে ধরে নেন যে 310 পাবে বা 300 ক্রস করবে, তার মানে কি তার অবশ্যই মেধা আছে। মেধা না থাকলে সে জিআর এর মতো পরীক্ষায় 300 স্কোর করতে পারে না। ঠিক আছে, তো আপনি এখানে 300 স্কোর তুলে দিচ্ছেন বা 300 স্কোর তোলার পরে আপনি প্রফেসরের সঙ্গে কথা বলার মানে
জন্য বালেগ হলেন, মানে কথা বলার যোগ্য হইলেন, মনে করেন যে প্রফেসরকে যে আপনি যে মেইল করবেন, আপনি যে বলবেন যে ভাই তুমি আমারে নাও, এইটার জন্য যে কথা বলার জন্য যে যোগ্যতা, সেটার জন্য আপনি জিআরই দেন। ঠিক আছে, কারণ আপনি যখন এসওপি লিখবেন তখনই আপনাকে আপনার মেধা যাচাই হবে। ঠিক আছে, আপনি জিআরইতে কত স্কোর পাইছেন? অনেক মানুষকে আমি দেখছি যে স্কোর শুধুমাত্র 303, বাট তার এসওপি পড়াই তারে প্রফেসর ফুল ফান্ডেড স্কলারশিপ দিছে। মেইনটা হচ্ছে আপনার এই স্টেটমেন্ট অফ পারপাস, যে আপনি আসলে কি জন্য পড়তে যাবেন, প্রফেসরকে কনভিন্স করার বিষয়। সো এই এসওপি লিখতে হয় 1 পৃষ্ঠায় মোটামুটি। 1 পৃষ্ঠার মধ্যে ও এমন কিছু কথাবার্তা লিখছে ওর বিগত কাজ নিয়ে, বিগত ক্যারিয়ার নিয়ে, সামনেও কি করতে চায়, বর্তমানেও কি করতেছে, প্রফেসর ওকে নিলে কি সুবিধা পাবে। এই 1 পৃষ্ঠার মধ্যে, এই 1 পৃষ্ঠার লেখা পড়ে প্রফেসর আপনার সিদ্ধান্ত নেবে যে আপনাকে ও ফুল ফান্ডেড দিবে নাকি দিবে না, ও আপনার সাথে কাজ করবে কি কাজ করবে না। এইটা হচ্ছে মেধা যাচাই বলতে পারেন। আর এই যে জিআরই এত কষ্ট করে 1 বছর ধরে প্রিপারেশন নিয়ে আপনি 330ই তোলেন আর 300ই তোলেন, এইটা হইতেছে জাস্ট আপনার প্রথম চাবিকাঠি প্রফেসরের সাথে কথা বলার জন্য। ঠিক আছে, তো এখন আমরা যদি চিন্তা করি যে এইটা হইতেছে আমার মেধা যাচাই, তাহলে হবে না। আপনার মেধা যাচাই হবে এখানে। অনেক মানুষ দেখছি জিআরই স্কোর 330, জিআরই স্কোর 330, প্রফেসর ইমেল করছে, প্রফেসর ইমেইলের রিপ্লাই দেয়নি। ঠিক আছে, কারণ ওর এসওপি পড়াই ভাল লাগে না, যে এর নিয়ে তো লাভ নেই আমার। ঠিক আছে, বা প্রফেসরকে আপনি যে মেইল করছেন, মেইলে তো আপনি কি লিখছেন? ধরেন যে মেইল করার সময় আপনি হয়তো 10 লাইনের একটা মেইল করছেন, তো 10 লাইনে আপনাকে এমন কিছু জিনিস দেখাইতে হবে যাতে করে প্রফেসর চিন্তা করে যে না, এরই আমার নেওয়া লাগবে, এর মাথায় কিছু আছে। ঠিক আছে, ওইটা হইতেছে মেধা যাচাই। বাট আমরা এখন যে পরীক্ষাগুলো দেই এগুলো হচ্ছে মেধা যাচাই না, সহজ হিসাব। ঠিক আছে, এটা আপনাদের কাছে তিক্ত লাগলেও এটাই সত্যি। জিআরইর প্রিপারেশন নিতে গেলে ইন্ডিয়াতে সবার প্রথমে এই কথাটা বলে যে আপনারা যে পরীক্ষা দিচ্ছেন এটা হচ্ছে যে আপনার মানে উচ্চ শিক্ষার জন্য প্রথম দরজা যেটা, সেই দরজার চাবি। ঠিক আছে, হচ্ছে জিআরই, যে এই চাবি হইলে আপনি ওই দরজাটা খুলতে পারবেন। তারপরে আরো অনেক দরজা আছে, সেগুলা খোলার জন্য আরো অনেক কিছু করতে হবে। বুঝতে পারছেন? আসেন, এটা আপনি বলতেই পারেন। ঠিক আছে, এটা তো আপনার একটা মতামত। বুঝতে পারছেন? দেখেন এখানে কি বলা হচ্ছে যে এ কোম্পানিজ প্রফিটস হ্যাভ ডাবলড ফর ইচ অফ দ্য লাস্ট 5 ইয়ার্স। বলতেছে যে একটা কোম্পানি বিগত 5 বছরের প্রতি বছর হচ্ছে দ্বিগুণ পরিমাণ করে মুনাফা করে। এরপরে বলতেছে যে যদি দ্য টোটাল প্রফিটস ফর দ্য লাস্ট 5 ইয়ার্স ওয়ার 62 মিলিয়ন, গত 5 বছরে তার মোট লাভের পরিমাণ কত? বলতেছে যে 62 মিলিয়ন। হোয়াট ওয়ার দ্য প্রফিটস ইন দ্য ফার্স্ট ইয়ার? তাহলে প্রথম বছরে সে কত টাকা লাভ করছে? খেয়াল করে দেখেন, এখানে বলতেছে যে 5 বছরে প্রতি বছরে তার লাভের পরিমাণ দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ করে 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 তার লাভ বাড়ছে। তারপরে বলতেছে যে বিগত 5 বছরে তার মোট লাভের পরিমাণ হচ্ছে 62 মিলিয়ন। তাহলে প্রথম বছরে সে কত টাকা লাভ করছে এটা একটু বের করে দেখান। তাহলে খেয়াল করেন এখানে পাঁচ পাঁচ বছর আছে, তাহলে এটা হচ্ছে আমার প্রথম বছর, এইটা হচ্ছে দ্বিতীয় বছর, এইটা তৃতীয় বছর, এইটা হইতেছে চতুর্থ বছর, আর এইটা হইতেছে পঞ্চম বছর। ঠিক আছে, তাহলে প্রথম বছরে কত লাভ করছে এটা জিজ্ঞাসা করছে, তো আমি তো জানি না যে কত টাকা লাভ করলো। তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রথম বছরে এক্স টাকা লাভ করছে। দ্বিতীয় বছরে দ্বিগুণ করবে, তাহলে কত করবে? 2x করবে। তৃতীয় বছরে 2-এর দ্বিগুণ করবে, অর্থাৎ 4x করবে। চতুর্থ বছরে আবার কি করবে? আরো দ্বিগুণ, 4-এর দ্বিগুণ কত? এই যে 8। পঞ্চম বছরে কত করবে? 8-এর দ্বিগুণ। 8-এর দ্বিগুণ কত? এই যে 16। তাহলে খেয়াল করেন এখানে এই যে 5 বছর আমি ব্যবসা করলাম, 5 বছর ব্যবসা করে আমার এখানে কত টাকা লাভ হইলো, কত টাকা লাভ করলাম? আপনি বলবেন যে 16, 8-এ 24, 4-এ 28, 2-এ 30, আর 1-এ 31। আমি 5 বছরে লাভ করছি 31x টাকা। কিন্তু প্রশ্নে বলতেছে যে 5 বছরে আপনি লাভ করছেন 62 টাকা, তাহলে এই 31x এর মান কত হবে? 62 হবে। তো জিজ্ঞাসা করছে যে প্রথম বছরে আমি কত টাকা লাভ করছি, তো এখানে দেখা যাচ্ছে যে প্রথম বছরে x টাকা লাভ করছি,
তাহলে এক্স এর ভ্যালুটা কত, এই যে 2, এক্স এর ভ্যালু কত 2, তাহলে এখানে প্রথম বছরে তার লভ্যাংশ কত 2 মিলিয়ন। পরেরটাতে চলে যান, বলেন তো এটার উত্তর কত হবে, এটার উত্তর কত হবে বলেন, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইকুয়াল টু, বলেন কোনটা উত্তর হবে। দেখেন এগুলো হচ্ছে খুব সহজ টাইপের প্রশ্ন, ঠিক আছে, বাট দেখতে এমন ভয়ঙ্কর যে মনে হয় যে এখানে কি না কি করতে হবে, ঠিক আছে, দেখতে অনেক ভয়ঙ্কর লাগতেছে না, যে ভাই এখানে কি অবস্থা, কি করব না করব, ঠিক আছে, অনেক ঝামেলার মনে হয়, কিন্তু এগুলা খুবই সহজ। এখানে দুইটা জিনিসের, এইটা হচ্ছে একটা অংশ, এটা হচ্ছে একটা অংশ, এই দুইটা অংশের মধ্যেই আমরা একটা কমন জিনিস দেখতে পাচ্ছি, যেখানে একটা জিনিস আমার কমন আছে। দেখেন এখানেও 456 আছে, এখানেও 456 আছে, এখানে স্টার চিহ্ন মানে হচ্ছে গুণ বুঝাচ্ছে, বুঝতে পারছেন, এখানে স্টার মানে গুণ বুঝাচ্ছে, এটা দিয়ে যে 456 গুণন 72 যোগ 28 গুণন 456, তাহলে এখানে দুইটা জিনিসের মধ্যে 456 কমন, সো 456কে আমরা একবারে লিখতে পারি, দুইবার না লিখে একবারে লিখতে পারি। একবারে লিখে আমরা এখানে গুণন চিহ্ন দিয়ে এখানে 72 আর হচ্ছে কত আছে 28, এই দুইটাকে গুণ করে দিতে পারি, গুণ করে দিলেই তো আমার ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো দেখেন অপশনে কোনটাতে আছে, এই যে 456 গুণন 72 যোগ 28, অর্থাৎ অপশন বি হবে। পরেরটাতে চলে যান, দেখেন 4 নম্বরে কি বলতেছে, যে দ্য লেন্থস অফ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও অফ 3:5:6, বলতেছে যে ত্রিভুজের তিনটা বাহুর অনুপাত দেওয়া আছে 3:5:6, ইফ দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 70, ওই ত্রিভুজের পরিসীমা হচ্ছে 70, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট সাইড, তাহলে সবচেয়ে বড় বাহুটার দৈর্ঘ্য কত এটা জিজ্ঞাসা করছে। আমরা জানি যে ত্রিভুজের তিনটা বাহু যোগ করলেই আমরা কি পেয়ে যাব, পরিসীমা পেয়ে যাব। তাহলে এখানে ত্রিভুজের তিনটা বাহু তো দেওয়াই আছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6, তাহলে এই তিনটা যোগ করে দিলে আমার 70 পাওয়া উচিত বা 70 পাওয়ার কথা। তো এই তিনটা যোগ করে দিলে আমরা কত পাই, 14 পাই। তাহলে 14 সমান সমান যদি 70 হয়, তাহলে 1 সমান সমান কত লিখতে পারি, 5 লিখতে পারি। তাহলে এই তিনটা বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু হচ্ছে এই যে 6, তাহলে এই 6 সমান সমান কত হবে, আপনি বলবেন যে ভাই 5×6 30 হবে, তার মানে অপশন ই সঠিক উত্তর। পরেরটাতে চলে যান 5 নাম্বার, দেখেন এখানে বলা হচ্ছে যে হাউ মেনি 8 উইল ইউ পাস অন দ্য ওয়ে হোয়েন ইউ কাউন্ট ফ্রম 1 to 100, বলতেছে যে 1 থেকে 100 পর্যন্ত যদি আপনি গণনা করেন, তাহলে এই 8 সংখ্যাটা কতবার পাবেন, 8 থেকে
মানে 1 থেকে 100 পর্যন্ত গণনা করলে এই 8 সংখ্যাটা কতবার আসবে, কতবার পাবেন, 8কে কতবার পাওয়া যাবে। তাহলে আপনি বলবেন যে ভাই 1 থেকে 10 পর্যন্ত আমি একবারই পাবো 8। আবার এই যে 11 থেকে 20 পর্যন্ত আমি একবার পাবো। আবার 21 থেকে 30 পর্যন্ত একবার পাবো। তারপরে হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত একবার পাবো। 41 থেকে 50 পর্যন্ত একবার পাবো। 51 থেকে 60 পর্যন্ত একবার পাবো। 61 থেকে 70 পর্যন্ত একবার পাবো। 71 থেকে 80 পর্যন্ত একবার পাবো। আবার 71 থেকে 80 পর্যন্ত মিনস মানে হচ্ছে 80টাকেও যদি আমি এর মধ্যে ইনক্লুড করি, ঠিক আছে, তাহলে দুইবার, কারণ 78 একবার, 80তে একবার। এই জন্য আমরা এখানে বলতে পারি যে ভাই 71 থেকে 80 মিনস মানে হচ্ছে 80 সহ ইনক্লুসিভ 80। তাহলে আমরা এখানে দুইবার পাবো, কারণ 78 একটা আর 80 একটা। আর 81 থেকে এই যে 90 পর্যন্ত কয়টা পাবো? 81, 82, 83, 84, 85, 86, 87, 88-তে দুইটা, 89 একটা, অর্থাৎ পেয়ে যাবো কয়টা? 10টা। আর এই যে 91 থেকে 100 পর্যন্ত এখানে পাবো আরেকটা। তাহলে দেখেন তো টোটাল কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 2, 9, আর 10, আর 10-এ কয়টা? 20টা। এই যে অপশন বি উত্তর, যে 20টা পাবো। মানে এখানে একটু খেয়াল করেন, 71 থেকে 80 ধরছি, তার মানে এই যে 78 একটা পাচ্ছি 80-তে, এখানে একটা, এখানে একটা, তার মানে 71 থেকে 80 পর্যন্ত আমি দুইটা পাবো, ঠিক আছে। আর 81 থেকে 90 পর্যন্ত হচ্ছে 10টা। মানে এটা যে যেভাবে ধরে আর কি, ঠিক আছে। আমি আমার মতো করে ধরে দেখাইছি, আপনি আপনার মতো করে হিসাব করবেন। পরেরটাতে চলে যান। দেখেন এখানে 6 নম্বরে কি বলতেছে যে এ ফাদার সেড টু হিজ সন, আই ওয়াজ অ্যাজ ওল্ড অ্যাজ ইউ আর অ্যাট দ্য প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ ইউ বার্থ, ইফ দ্য ফাদার্স এজ ইজ 38 ইয়ার্স নাও, দ্য সনস এজ 5 ইয়ার্স ব্যাক ওয়াজ। বলতেছে যে বাবা তার ছেলেকে বলতেছে, বাবা তার ছেলেকে বলতেছে যে তোমার বর্তমান বয়স যত, বাবা ছেলেকে বলতেছে যে তোমার বর্তমান বয়স যত, জন্মের তুমি যখন জন্মগ্রহণ করো তখন আমার বয়স ঠিক তত ছিল। কথা বুঝছেন? বাবা তার ছেলেকে বলতেছে যে বর্তমানে তোমার বয়স যত, তুমি যখন জন্মগ্রহণ করো তখন আমার বয়স ঠিক তত ছিল। তারপরে বলা হচ্ছে যে যদি বাবার বর্তমান বয়স 38 বছর হয় তাহলে 5 বছর আগে ছেলের বয়সটা কত ছিল। তাহলে খেয়াল করেন, আমরা যদি বর্তমানের হিসাবটা করি, বর্তমানে ছেলের বয়সটা কত আমরা জানি না। সো আমরা ধরে নিচ্ছি যে বর্তমানে ছেলের বয়স এক্স বছর, বাবার বয়স কত, এই যে বলে দিছে 38 বছর। তাহলে বর্তমানে ছেলের বয়স যদি এক্স বছর হয়, বর্তমানে ছেলের বয়স যদি এক্স বছর হয়, তাহলে অতীতে মানে ছেলেটা যখন জন্মগ্রহণ করে, ধরেন যে ছেলেটা জন্মগ্রহণ যখন করছে তখন তার বয়স কত? 0 বছর। ছেলেটা যখন জন্মগ্রহণ করছে তখন ছেলের বয়স 0, কিন্তু বাবার বয়স কত? ছেলের বর্তমান বয়সের সমান, অর্থাৎ এই যে এক্স বছর। তাহলে আমরা বলতে পারি না যে ছেলের অতীত বয়স আর বর্তমান বয়স এই দুইটা বয়সের পার্থক্য কত? এই যে 0 আর হচ্ছে এক্স, এদের যে ডিফারেন্সটা এটা কত বছরের? এক্স বছরের না? যে জন্মগ্রহণ করছে 0 বছর, যেদিন জন্মগ্রহণ করছে সেদিন তার বয়স 0, বর্তমানে তার বয়স কত? এক্স। তাহলে এই যে 0-র সাথে এক্স যোগ করলে আমরা কত পাবো? এক্স পেয়ে যাবো না? এক্স পেয়ে যাবো, অর্থাৎ 0 থেকে এক্স বছর পরে তার বয়স কত হয়েছে? এক্স হয়েছে। তাহলে যখন ছেলেটা জন্মগ্রহণ করছে তখন তার বাবার বয়স কত ছিল? এক্স ছিল। তাহলে বাবার বয়সকে যদি এক্স থেকে আমি 38-এ নিয়ে যাইতে চাই,
তাহলে কি করতে হবে, আরো এক্স বছর সামনে যাইতে হবে। অর্থাৎ যখন ছেলে জন্মগ্রহণ করে তখন বাবার বয়স এক্স, এক্স বছর পরে বাবার বয়স কত হয়ে গেছে, এই যে 38 হয়ে গেছে। তাহলে এই যে 2x সমান সমান যদি 38 হয়, তাহলে এই x সমান সমান কত, 19। তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স এর মান যেহেতু 19 বের হয়েছে, তাহলে এই যে ছেলের বর্তমান বয়স আপনি এক্স বছর ধরছেন, তাহলে ছেলের বর্তমান বয়স হচ্ছে 19 বছর, এক্স এর মান হচ্ছে 19। তাহলে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে 5 বছর পরে, সরি 5 বছর আগে, 5 বছর আগে ছেলের বয়স কত, ছেলের বর্তমান বয়স হচ্ছে 19, 5 বছর আগে বয়সটা কত ছিল, 19 থেকে 5 বিয়োগ করলে এই যে 14 বছর ছিল। কোথায়, এই যে অপশনে 5 বছর আগে ছেলের বয়সটা কত, 14 ছিল। পরেরটাতে চলে যান, 7 নম্বর। দেখেন সাথে কি বলা হচ্ছে যে ইন এ গ্রুপ অফ পিপল সলিসিটেড বাই চ্যারিটি 30% কন্ট্রিবিউটেড টাকা 40 ইচ, 45% কন্ট্রিবিউটেড টাকা 20 ইচ, অ্যান্ড দ্য রেস্ট কন্ট্রিবিউটেড টাকা 12 ইচ। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল অ্যামাউন্ট কেম ফ্রম পিপল হু গেভ টাকা 40 ইচ। বলতেছে যে কিছু সংখ্যক মানুষ ধরেন যে দান খয়রাত করবে, ঠিক আছে, চ্যারিটিতে কিছু টাকা দিবে। তো বলতেছে যে কতজন মানুষ আসলে টাকা দিছে এটা আমরা জানি না, মানে কত পার্সেন্ট মানুষ টোটাল ওই দান খয়রাতে অংশগ্রহণ করছে এটা আমাদের জানা নাই। কিন্তু এই যে পার্সেন্টেজ চিহ্ন দেখেই আমরা এখানে ধরে নিতে পারি যে ভাই এখানে টোটাল মানুষের সংখ্যা আমরা 100 জন ধরে নিলাম, যে টোটাল এখানে 100 জন মানুষ দান খয়রাত করবে। তার মধ্যে বলতেছে যে এই 100 জনের মধ্যে 30% মানুষ আছে, তাহলে 100 জনের মধ্যে 30 জন মানুষ আছে যারা প্রত্যেকে কত করে চাঁদা দিবে, 40 টাকা করে চাঁদা দিবে। তারপরে বলতেছে এই 100 জনের মধ্যে আবার 45% মানুষ আছে যারা প্রত্যেকে 20 টাকা করে চাঁদা দিবে। তারপর বলতেছে যে অ্যান্ড দ্য রেস্ট, অবশিষ্ট মানুষ, তাহলে 100 জনের মধ্যে 30 45 75 জন টাকা দিছে, বাদ বাকি যেই 25 জন থাকে, এই বাদ বাকি 25 জন প্রত্যেকে কয় টাকা করে দিবে, এই যে 12 টাকা করে দিবে। তাহলে টোটাল কত টাকা দিবে এই 100 জন মানুষ, আপনি বলবেন যে 3 4 12 আর 2টা শূন্য, 45 দোকানে 90, একটা শূন্য, 25 12তে কত, এই যে 300। তাহলে এই যে টোটাল 100 জন মানুষ এখানে দান করলো, এই 100 জন মানুষ টোটাল কত টাকা দিছে, আপনি বলবেন যে ভাই এই যে 2400 টাকা তারা দান করছে। এখন আমাদেরকে জিজ্ঞাসা করতেছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল অ্যামাউন্ট কেম ফ্রম পিপল হু গেভ টাকা 40 ইচ। তাহলে এই যে টোটাল 2400 টাকা উঠছে, এই 2400 টাকার মধ্যে যারা 40 টাকা করে দিছে তাদের টাকা কত শতাংশ। টোটাল তো 2400 টাকা উঠছে, এই 2400 টাকার মধ্যে এই যে 40 টাকা করে যারা টাকা দিছে তাদের এই টাকার পরিমাণটা টোটাল টাকার কত শতাংশ। তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজটা কত হবে, যে যারা 40 টাকা করে দেয় তারা টোটাল কত টাকা দিছে, এই যে 1200 টাকা দিছে। তাহলে 2400 টাকার মধ্যে এই 1200 টাকা কত শতাংশ হবে, আপনি বলবেন যে এখানে 2 বার 2 100-র মধ্যে যাবে 50 বার, তার মানে 50%। অর্থাৎ যারা 40 টাকা করে দেয় তারা মূলত মোট টাকার 50% কন্ট্রিবিউট করে। সো 50% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন 8 নম্বরে কি বলা হচ্ছে
এ ম্যানুফ্যাকচারার, একজন উৎপাদনকারী অফ পিকলস, মানে একজন আচার উৎপাদনকারী, ওয়ান্টস টু মেক এ প্রফিট অফ টাকা 75। বলতেছে যে একজন আচার উৎপাদনকারী 75 টাকা মুনাফা করতে চায়। হোয়েন ই সেলস 300 জার্স অফ পিকলস, যখন সে কি করবে, 300 মানে 300 জার মানে 300 পাত্র আচার বিক্রি করে সে 75 টাকা লাভ করবে। তো বলতেছে যে ইট কস্ট টাকা 65 পয়সা ইচ টু মেক দ্য ফার্স্ট 100 জার্স। বলতেছে যে প্রথম 100টা পাত্রের আচার তৈরি করতে তার 65 পয়সা করে খরচ হবে। তাহলে টোটাল কত টাকা খরচ হবে? প্রত্যেকটা পাত্রে যদি 65 পয়সা করে খরচ হয়, তাহলে 100টা পাত্রে খরচ হবে কত টাকা? এই যে 65 টাকা খরচ হবে। অ্যান্ড টাকা 55 পয়সা ইচ টু মেক আফটার দ্য ফার্স্ট 100 জার। বলতেছে যে প্রথম 100 জারের পরে পরবর্তী যেই পাত্রের আচারগুলো বানাবে সেখানে তার কস্ট কত পড়বে? 55 পয়সা করে। তাহলে সে টোটাল 300টা পাত্রের আচার প্রস্তুত করবে, তার ভিতরে 100 হিসাব করছি, তাহলে বাকি থাকতেছে এখনো 200টা। এই 200 পাত্রের আচার প্রস্তুত করতে তার প্রত্যেক পাত্রে 55 পয়সা করে লাগলে টোটাল টাকা লাগবে কত? 110 টাকা। তাহলে খেয়াল করেন এখানে তার টোটাল কস্ট প্রাইস কত আসতেছে? আপনি বলবেন 110 আর 65 175 টাকা আসতেছে। 175 টাকা আসতেছে না? 55 200, তাহলে 55 আর 55 হচ্ছে 110 হয়ে যায়, আর এখানে 65 পয়সা করে। হ্যাঁ ঠিকই আছে। তো এখন আমাকে কি বলতেছে যে হোয়াট প্রাইস শুড হি চার্জ ফর দ্য 300 জার্স অফ পিকলস। বলতেছে যে তার কস্ট হয়েছে এত টাকা, কিন্তু আবার সে কি করবে? প্রফিটও করতে চায়। সে প্রফিট করতে চায় কত? এই যে বলেই দিছে যে 300টা জার বিক্রি করে আমি 75 টাকা একটু প্রফিট করতে চাই। তো প্রশ্নে আপনাকে জিজ্ঞাসা করছে যে তার কস্ট প্রাইস এত, সে আবার প্রফিটও করবে 75 টাকা, তাহলে এই 300টা জার সে কত টাকায় বিক্রি করবে? এই 300টা জার সে কত টাকায় বিক্রি করবে, বা প্রশ্নের ভাষায় যদি বলি যে এই 300 জার আচারের জন্য কত টাকা রাখবে, তাহলে এই যে তার কস্ট হয়েছে 175, প্রফিট হয়েছে 75, তাহলে এই যে তার সেলিং প্রাইস যেটা জানতে চাইছে, সেলিং প্রাইস কত হবে? 75 75 150, 150 আর 100 কত হয়ে যাবে? এই যে 250 টাকা হবে না? যে সে 250 টাকা রাখবে তার এই 300টা মানে 300 পাত্রের আচারের দাম বা বিক্রয় মূল্য 250 টাকা। পরেরটাতে চলে যান। দেখেন এখানে কি বলতেছে যে এ স্টুডেন্ট ফার্স্ট রিডিউসড এ নাম্বার বাই 20% অ্যান্ড দেন ইনক্রিজড ইট এগেইন বাই 20%। বলতেছে যে একজন ছাত্র প্রথমে একটা সংখ্যাকে 20% কমায় দিল, তারপরে আবার 20% বৃদ্ধি করলো। ইফ, যদি, দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু নিউ নাম্বারস ওয়াজ 8। বলতেছে যে যদি দুইটা নতুন সংখ্যার পার্থক্য 8 হয়, দেন তাহলে হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার, তাহলে মূল সংখ্যাটা কত বা আসল সংখ্যাটা কত? এখানে খেয়াল করেন, এখানে আমরা ধরে নিচ্ছি যে আমার অরিজিনাল সংখ্যাটা হচ্ছে 100। অরিজিনাল সংখ্যাটা হচ্ছে 100। তো একজন ছাত্র এই 100কে প্রথমে কি করছে? 20% কমায় দিছে। তো 100 থেকে 20% কমায় দিলে আমরা নতুন একটা সংখ্যা পাবো, সেটা কত? 80। তারপরে বলতেছে যে এই 80কে সে আবার 20% বৃদ্ধি করছে। তাহলে 80কে 20% বৃদ্ধি করলে এখানে আমরা নতুন আরেকটা সংখ্যা পাবো। 80-র 20% কত? 16। তাহলে 80-র সাথে 16 বৃদ্ধি করলে কত হয়ে যাবে? 96 হয়ে যাবে। প্রশ্নে আমাকে বলে দিচ্ছে এই যে এটা হচ্ছে আপনার অরিজিনাল নাম্বার, আর এটা একটা নতুন নাম্বার, এটা একটা নতুন নাম্বার। প্রশ্নে আপনাকে বলে দিচ্ছে যে এই যে দুইটা নতুন নাম্বার, এই যে দুইটা নতুন নাম্বার 96 আর 80, এই দুইটা সংখ্যার পার্থক্য কত?
এই যে প্রশ্নে দেওয়া আছে 8, অর্থাৎ 96 থেকে 80 বিয়োগ করলে 8 পাবো, কিন্তু আমরা পাচ্ছি 16। তাহলে 16 সমান সমান যদি 8 হয়, জিজ্ঞাসা করছে অরিজিনাল নাম্বার কত, অর্থাৎ 100 কত। তাহলে 16 যদি 8 হয়, তাহলে 100 কত হয়ে যাবে, 50 হয়ে যাবে। তাহলে আপনার অরিজিনাল নাম্বার কত, 50। এখানে অরিজিনাল নাম্বারটা নাই, এখানে সঠিক উত্তর নাই, সঠিক উত্তর হবে 50। এখানে খেয়াল করেন কি বলছে, যে ইফ, যদি দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু নিউ নাম্বারস ওয়াজ 8। টু নিউ নাম্বারস মানে কি, 100 থেকে 20 কমানোর পরে যে 80 হয়েছে এটা একটা নতুন নাম্বার, 80 থেকে 20 বৃদ্ধি করার পরে যেটা একটা হয়েছে সেটা একটা নতুন নাম্বার। তাহলে এই দুইটা সংখ্যার পার্থক্য কত, 16। আমাদের এখানে পার্থক্য 16, প্রশ্নে কত, 8। তাহলে 1 সমান সমান কত হবে, আপনি বলবেন যে 8/16 হবে। তাহলে জিজ্ঞাসা করছে যে অরিজিনাল সংখ্যা কত, অরিজিনাল সংখ্যা কত, 100 নয়। তাহলে এই 100 সমান সমান কত হবে, এই যে 8 গুণন 100 ডিভাইডেড হচ্ছে 16, 8 দুগুণ 16, 50 দুগুণ 100। তাহলে অরিজিনাল সংখ্যা কত, 50 না, 50 উত্তর। সঠিক উত্তর অপশনে নাই, সঠিক উত্তর অপশনে নাই। দুইশো তখন হইতো যদি আমাকে বলতো যে শেষের সংখ্যা আর অরিজিনাল সংখ্যার পার্থক্য 8, তাইলে 200 হইতো, ঠিক আছে। বাট প্রশ্নের জানতে চাওয়াটা কিন্তু আলাদা, দেখে শুনে উত্তর করতে হবে। প্রশ্নের সঠিক উত্তর নাই। যদি আমাকে বলতো যে আমার এই যে অরিজিনাল সংখ্যা, অরিজিনাল সংখ্যা আর এই যে লাস্টের সংখ্যা, এই দুইটার পার্থক্য 8, তাহলে 200 হইতো। যে অরিজিনাল সংখ্যা 100, শেষের সংখ্যা হচ্ছে 96, তাহলে এই যে 4 পার্ট 8 হইলে 1 পার্ট 2, তাহলে এই যে 100 পার্ট হচ্ছে 200। তখন আপনি এক নাম্বার বলতে, এ নাম্বার বলতে পারতেন, কিন্তু প্রশ্নে বলেই দিছে যে দুইটা নতুন সংখ্যার পার্থক্য 8। তাহলে সেই ক্ষেত্রে উত্তর হবে কত, 50। এটা এবার প্রশ্ন আসছে যে বিআইবিএম এ আসছে 2022 কি 23 সালে, এই প্রশ্নটা পার্সেন্টেজ অফ দেওয়া আছে। পরেরটাতে চলে যান, দেখেন এখানে কি বলতেছে, যে 35% অফ তাহিয়াস ইনকাম ইজ ইকুয়াল টু 25% অফ নোনাস ইনকাম। দ্য রেশিও অফ তাহিয়াস ইনকাম টু, এখানে নরিয়া হবে না কি হবে, এখানে দিছে নরিয়া, এখানে দিছে আচ্ছা নরিয়াস ইনকাম। দেখেন যাই বলুক, এখানে বলা হচ্ছে যে তাইহিয়ার 35% ইনকাম সমান সমান, এখানে নোরা হবে খুব সম্ভবত, যে নোরার 25% ইনকামের সমান, ঠিক আছে। অর্থাৎ তাইহিয়ার 35% সমান সমান নোরার 25%-এর সমান। তাহলে আমরা এখান থেকে এই যে তাইহিয়া আর নোরার ক্যালকুলেশনটা করতে পারি, যে 25 অনুপাত হচ্ছে 35। তাহলে এই যে তাহিয়া অনুপাত নোরা কত, 5 দিয়ে ভাগ করে দিলে 5 5 25, 5 দিয়ে ভাগ করে দিলে 5 7 35, অর্থাৎ 5:7। এখানে পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। না, এটা দুই ধরনের ভুল হইতে পারে, হয় ওরা ভুল করছে, না হলে যারা বই লিখছে। আমরা তো প্রশ্ন বই থেকে নিছি, আমি প্রশ্ন বই থেকে নিছি না, হয় বই যারা লিখছে টাইপ করতে ভুল হয়েছে, অথবা আমরা তো আসলে 2000, এটা কত 2013 সালের প্রশ্ন, 2013 সালে কি প্রশ্ন সেটা আমরা জানি না, ঠিক আছে। এখন দুই জায়গায় ভুল হইতে পারে, যে যারা প্রশ্ন করছে হয় ওরা ভুল করছে, না হলে যারা পরবর্তীতে টাইপ করছে তারা ভুল করছে, দুইটা গ্রুপের একজন ভুল করছে। তো যাই ভুল করুক, মানে উত্তর প্রশ্নে যা আসছে ওই অনুযায়ী হবে, বুঝতে পারছেন। আপনারা অনেকে বলছেন 200, 200 তখনই হবে যে যখন অরিজিনাল নাম্বার আর হচ্ছে শেষ নাম্বারের পার্থক্য আপনার 8 হবে। সেখানে সঠিক উত্তর হচ্ছে 10 নম্বরে 5:7। আসেন পরেরটাতে,
দেখেন এই প্রশ্নে কি বলা হচ্ছে, এই যে আপনারা উত্তরা ব্যাংকের পরীক্ষা আছে না আপনাদের, উত্তরা ব্যাংকের পরীক্ষা কিন্তু বিজনেস ফ্যাকাল্টি নেবে, আর বিজনেস ফ্যাকাল্টি এটাও বিজনেস ফ্যাকাল্টি নিছে। এই যে এখন আমরা যে প্রশ্নটা সলভ করতেছি বাংলাদেশ ব্যাংকের, এই প্রশ্নটাও ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ করছে। সেই বাণিজ্য অনুষদ প্রশ্ন করলে কিন্তু এই যে ঘড়ির অঙ্ক দেয়, ঠিক আছে, বাণিজ্য অনুষদ প্রশ্ন করলে এই যে ঘড়ির অঙ্ক দেখেন 11 নম্বরে ঘড়ির অঙ্ক দেওয়া আছে, এই ঘড়ির অঙ্কগুলো একটু দেখে যান। আপনারা করবেন কি জানেন, এই ইউটিউবে সার্চ করলেই ক্লক রিলেটেড ম্যাথ সার্চ করলেই দেখবেন যে অনেক ভিডিও চলে আসতেছে, সেখানে কিছু শর্টকাট শিখে নেবেন। ইউটিউবে প্রচুর শর্টকাট দেওয়া আছে। সেই ঘড়ির অঙ্কগুলার এই যে অনেক সময় কোণ নির্ণয় করতে বলে যে কত ডিগ্রিতে আছে এখন, বা এই যে টাইম আগে পরে হয়, যে এগুলার অনেক শর্টকাট নিয়ম ওরা ইউটিউবে ওরা দিয়ে রাখছে, অনেকেই বিভিন্ন টিউটোরিয়াল আছে, ওইগুলো একটু শিখে নেবেন। তারপরে ওই যে খরগোশ আর কুকুরের লাফানোর অঙ্ক দেয়, তারপর হচ্ছে বানরের অঙ্ক দেয়, এইগুলা যদি আপনি বিস্তারিত করতে যান, ঠিক আছে, তাইলে অনেক সময়ের দরকার পড়ে বা প্যাচ লেগে যায়। বাট আমরা যদি ওইগুলো একটু একটু ট্রিক্স শিখে পরীক্ষার হলে যাই, যে বানরের অঙ্কগুলোর কিন্তু ট্রিক্স আছে, খরগোশ আর কুকুরের লাফানোর অঙ্কেরও ট্রিক্স আছে, এই ঘড়ির অঙ্কের ট্রিক্স আছে। এই কিছু জিনিস যদি আমরা একটু শিখে যাই তাহলে পরীক্ষার হলে ওইগুলা বের করতে আমাদের সময় কম লাগবে, আমাদের সময় বেঁচে যাবে, ঠিক আছে। আর আমি এর আগে কোন একটা ব্যাচে বললাম যে উত্তরা ব্যাংক আর পূবালী ব্যাংকে যাদের চাকরি হবে, ঠিক আছে, উত্তরা ব্যাংক আর পূবালী ব্যাংকে যাদের চাকরি হবে তারা চাকরি ছাড়বেন না, তারা চাকরি ছাড়বেন না। আপনার যদি ধরে নেন যে উত্তরা ব্যাংকে অফিসার পোস্টে চাকরি হয়েছে বা এমন একটা পোস্টে চাকরি হয়েছে যে আপনার বেতন 40,000 টাকা, আপনার বেতন ধরে নেন যে 40,000 টাকা, উত্তরা ব্যাংকে চাকরি হয়েছে বেতন 40,000 টাকা, আপনার সোনালী ব্যাংকে অফিসারের চাকরি হয়েছে, আপনি সোনালী ব্যাংকে আসবেন না, আপনি উত্তরা ব্যাংকেই থাকবেন। 1 টাকা বেশি, প্রমোশনও মোটামুটি আছে ভালোই, ঠিক আছে, আর কাজের পরিবেশ ওই সরকারি ব্যাংকের মতোই, চাপ খুব একটা নেই বললেই চলে, ঠিক আছে। বর্তমানে সরকারি ব্যাংকেও মোটামুটি ভালোই প্রেশার আছে, আপনার ওই বেসরকারি ব্যাংকেও মোটামুটি ওই একই প্রেশার। তারপরে উত্তরা ব্যাংক আর পূবালী ব্যাংক অনেকটা হচ্ছে সরকারি ব্যাংকের মতো, কাজ করে মজা পাবেন, আবার বেতনও বেশি, আপনাকে যেই প্রেশার দেবে সেটা টাকা দিয়ে উসুল করে দিবে। কিন্তু সোনালী ব্যাংকে আসলে আপনার ওই বেতন 30,000 টাকা, 30,000-এর কমই পাবেন, আবার কাজের প্রেশারও সোনালীতে জনতাতে এগুলোতে তো জানেনই কাজের প্রেশার কিরকম, ঠিক আছে। তো যাদের উত্তরাতে বা পূবালী ব্যাংকে চাকরি হবে তারা আসবেন না, ঠিক আছে। যদি আপনি একদম সিনিয়র অফিসার হইতে পারেন যে হ্যাঁ আমি উত্তরা ব্যাংকে চাকরি করি অফিসার র্যাঙ্কে, ওখানে বেতন আমার ঠিক আছে ধরলাম 50,000, কিন্তু আমার সোনালীতে জনতাতে এগুলোতে আমার সিনিয়র অফিসার আসছে, তখন আপনি আসবেন। সিনিয়র অফিসার ছাড়া শুধুমাত্র অফিসার ক্যাশে আসবেন না, তাহলে কিন্তু আফসোস হবে পরে যে ওখানে তো ভালো ছিলাম, এখানে বেতন কম, প্রেশার অনেক, ঠিক আছে। সো পড়েন ভালো করে, উত্তরা ব্যাংকে চাকরি হইলে। আবার এরা কিন্তু প্যানেল থেকেও টানে, হয়তো দেখা গেছে যে প্রথমে 100 জনকে চাকরি দিল, 100 জনের মধ্যে 20 জন চাকরি কোনো কারণে ছেড়ে দিছে, এই যে 20টা পোস্ট ফাঁকা হয়েছে, আপনি যদি ভাইবাটা দিতে পারেন তাহলে আপনাকে আবার এই 20 জনের পরিবর্তে রাখতে পারে, মানে প্যানেল হবে, ঠিক আছে, প্যানেল হয়ে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা আছে। ওই প্রতিযোগিতা কিন্তু ওই সেমি মানে সেম মানে কি একটু কম হয়, কারণ ওদেরও প্রিলি আলাদা হবে, রিটার্ন আলাদা হবে, তারপরে ভাইবেন হবে, মানে একদম সরকারি ব্যাংকের মতোই। দেখেন 11 নম্বরে কি বলা হচ্ছে যে এ ওয়াচ হুইচ গেইনস 5 seconds in 3 minutes was set right at 7 a.m. in the afternoon of the same day. When the true time is 1 p.m. the watch will indicate. বলতেছে যে একটা ঘড়ি 3 মিনিটে, মানে প্রতি 3 মিনিটে 5 সেকেন্ড বেশি সময় দিবে। মূল কথা যে ফাস্ট হয়ে আছে ঘড়িটা, আমরা যেটা একদম বাংলা ভাষায় বলি যে ঘড়ি ফাস্ট হয়ে গেছে, ঘড়ির যা টাইম তার চেয়ে বেশি সময় দিচ্ছে। তো বলতেছে যে প্রতি 3 মিনিটে 5 সেকেন্ড করে ফাস্ট হবে। তো আপনি যদি সকাল 7টা থেকে কাউন্ট করা শুরু করেন, সকাল 7টা থেকে যদি কাউন্ট করা শুরু করেন, জিজ্ঞাসা করছে যে ওই দিন বেলা 1টার দিকে ঘড়িতে আপনার কত টাইম পাবেন আপনি, ঠিক আছে, বেলা 1টায় আপনি কত টাইম পাবেন। তাহলে প্রথমে দেখতে হবে যে ভাই সকাল 7টা থেকে
এই যে বেলা 1টা, টোটাল কত টাইমের ডিফারেন্স? আপনি বলবেন যে ভাই 6 ঘন্টা। এই 6 ঘন্টা মানে কি? 6 ঘন্টা মানে কি? 6 ঘন্টা মানে হচ্ছে 6 × 7 = 360 মিনিট। 360 মিনিট, তাই না? 6 ঘন্টা না, 6 × 7 কত হয়ে যায়? 360 মিনিট। 360 মিনিট হচ্ছে। তো প্রশ্নে বলতেছে যে প্রতি 3 মিনিটে 5 সেকেন্ড করে ফাস্ট হবে। তাহলে খেয়াল করেন, 3 মিনিটে ও বেশি সময় দিবে কত? 5 সেকেন্ড বেশি সময় দিবে। তাহলে সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত 6 ঘন্টা। 6 ঘন্টা মানে হচ্ছে 360 মিনিট। তাহলে 360 মিনিটে ও কত সময় দিবে বেশি? 5 × 360 ডিভাইডেড কত? 3। 3 এটার ভিতরে 120 বার। 5 120-এ কত? এই যে 600 সেকেন্ড। 600 সেকেন্ড মানে কত? 600 সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা এখানে কত পেয়ে যাব? 10 মিনিট পেয়ে যাব না? 10 মিনিট। 10 মিনিট অর্থাৎ ঘড়ির সঠিক সময় যখন 1টা, তখন ওই ঘড়ি দেখাবে কত? 10 মিনিট বেশি সময় দেখাবে, কারণ ঘড়িটা হচ্ছে আমার ফাস্ট হয়ে আছে। তাহলে যখন ঘড়িতে সত্যি সত্যি 1টা বাজবে, তখন ঘড়ি আমাকে ইন্ডিকেট করবে কত? যে এখন 1টা 10 বাজে, কারণ 6 ঘন্টায় ও 10 মিনিট বেশি আগায় যাবে। তাহলে যখন 1টা বাজার কথা, তখন বাজবে কত? 1টা 10 বাজবে। সঠিক উত্তর আছে অপশন এতে। এগুলা তো সহজ, বাট ওই যে ঘড়ির কোন টোন নির্ণয় করতে বলে ওইগুলা দেখে যান পরীক্ষার আগে, ঠিক আছে? অন্তত বিজনেস ফ্যাকাল্টির পরীক্ষার আগে ওগুলা দেখে যান, দিতে পারে। লাস্ট ম্যাথ দেখেন, 12 নম্বরে কি বলা হচ্ছে যে এ বাইকার রোড 45 মাইলস ইন 180 মিনিটস, হোয়াট ওয়াজ হিজ স্পিড মাইল পার আওয়ার ডিউরিং দিস রাইড? বলতেছে যে একজন বাইকার 180 মিনিটে 45 মাইল পথ যায়, ঠিক আছে? 180 মিনিটে যাবে কত? 45 মাইল পথ যাবে। তো জিজ্ঞাসা করছে যে তার গতিবেগ কত। আপনাকে সময় যাই দেয় থাক, যে এত সময় এত মাইল গেছে, যত মাইলই যাক, যত সময় যাক, আপনাকে যখন গতিবেগ বের করতে বলবে, স্পিডটা যখন বের করতে বলবে, তখন আপনি বের করবেন যে ওই গাড়িটা 60 মিনিট বা 1 ঘন্টায় যত দূর যায় সেটাই হচ্ছে গতিবেগ। 60 মিনিট বা 1 ঘন্টায় যত পথ যাবে সেটাই কি তার গতিবেগ হবে, ঠিক আছে? তাহলে এখানে এই যে 180 মিনিট, 180 মিনিট মানেই হচ্ছে ভাই 3 ঘন্টা, ঠিক আছে? 180 মিনিট মানে কত? 3 ঘন্টা। তাহলে এই যে 3 ঘন্টা, 3 ঘন্টায় গাড়িটা যাবে কত? 45 মাইল পথ যাবে। আমরা কিছুক্ষণ আগেই বলছি যে একটা গাড়ি 1 ঘন্টায় যতটুকু পথ যায় বা 60 মিনিটে যতটুকু পথ যায় সেটাই তার গতিবেগ। তাহলে 3 ঘন্টায় 45 গেলে 1 ঘন্টায় কত যাবে? আপনি বলবেন যে ভাইয়া 45/3 ইজ ইকুয়াল টু 15 মাইল। তার মানে এই 15 মাইলই হচ্ছে তার গতিবেগ হবে। 15 মাইলই তার গতিবেগ, ঠিক আছে? এটাকে আমরা এইভাবে বের করতে পারি। স্পিডের যে সূত্র আছে যে ডিস্টেন্স ডিভাইডেড টাইম, সেখানে ডিস্টেন্স কত? এই যে 45 গেছে, টাইম কত? 180 মিনিট। 180 মিনিট মানে হচ্ছে 3 ঘন্টা। তাহলে 3 দিয়ে 45কে ভাগ করলে আমরা স্পিড পেয়ে যাব যে 15 মাইল পার আওয়ার হচ্ছে ওই বাইকারের গতিবেগ। ইংলিশে ওই যে গতকালকে রাতে এডি ব্যাচে বললাম না যে পিয়ারসনের বই, আসলে আপনাদের পরীক্ষায় কতদিন আছে আমি জানি না। ইংলিশ সাধারণত ওরা পিয়ারসনের বই থেকে কপি করে, ঠিক আছে? পিয়ারসনের একটা ইংরেজি বই আছে ইন্ডিয়ান, ওইটা থেকে কপি করে। আপনি হুবহু সবই কমন পাবেন। ওদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, মানে যা যা দিবে ইংলিশের যা দিবে ওখান থেকে কপি করবে, এটা মোটামুটি শিওর থাকে, ঠিক আছে? কিন্তু আপনাদের পরীক্ষা যদি মানে মনে হয় খুব তাড়াতাড়ি হবে, শুক্রবারে, স্যাটারডে, তার মানে তো এত সময় নেই। এখন ওই বই কিনে শেষ করার মতো সময় এখন আর নাই আপনার হাতে, ঠিক আছে? কারণ ওই বই হিউজ প্রশ্ন, মোটামুটি 3টা মাস আপনাকে সময় দিতেই হবে ওই বইটার পেছনে। 3টা মাস সময় দিলে বইটা শেষ হয়ে যাবে। এখন ওই যে বিগত সালের প্রশ্নগুলো দেখেন, বিজনেস ফ্যাকাল্টি তো অনেক পরীক্ষা নেই,
বেসরকারি ব্যাংকের পরীক্ষাগুলো সাধারণত বিজনেস ফ্যাকাল্টি, বিআইবিএম, আইবিএ নেয়। এ কয়েকদিনে জাস্ট ওদের বিগত প্রশ্ন দেখেন, বিগত প্রশ্নগুলো যদি সলভ করতে পারেন, ইংরেজি থেকে ওরা 20টা 25টা প্রশ্ন করে। এখন এই 20টা 25টা প্রশ্নের মধ্যে যদি আপনি বিগত প্রশ্ন যদি না দেখে যদি 16টা 17টা ঠিক করতে পারেন, তাহলে বুঝবেন যে পরীক্ষায় যা আসবে এগুলো আপনি 16-17টা ঠিক করতে পারবেন। কারণ এখন তার নতুন করে পড়ার সুযোগ নাই, আজকে রোববার, ঠিক আছে? নতুন করে আর কোনো কিছু পড়ার সুযোগ থাকবে না, বিগত প্রশ্ন দেখতে পারেন এখন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। আগামীকালকে আবার আমাদের একটা ক্লাস হবে, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।